Hello dignitaries, welcome to show Miss classes. Well, dignitaries কেন বললাম? Because all are dignitaries, because all are going to show your response towards your career. তো আজকে আমাদের এই show Miss ক্লাসে আমরা TTET এর পেপার 2 এর প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো নিয়ে হাজির হয়ে গেছি। টপিক থাকছে আমাদের সাবজেক্ট হচ্ছে হিস্ট্রি, এবং আশা রাখছি সবাই কানেক্টেড আছে আমাদের শো মিস ক্লাসের সাথে। আমাদের কিন্তু অফলাইনেরও কিছু ক্লাস চলছে। আমাদের অফলাইনে ক্লাস অ্যাটেন্ড করার জন্য আমাদের কোচিং সেন্টার আখাউড়া রোড আছে, তো সেখানে অবশ্যই যোগাযোগ করবে। তো চলো শুরু করে নিচ্ছি আজকে আমাদের এই ক্লাস। ষোড়শ মহাজনপদ বলতে কি বোঝায়? ঠিক আছে, ষোড়শ মহাজনপদ আমি অনেকবার ডিসকাস করেছি। ষোড়শ মানে 16টা, মহাজনপদ মানে জনপদদের মধ্যে যেগুলো বেশি শক্তিশালী ছিল। তো হরপ্পা অঞ্চলের 16টি ভাষা, অবশ্যই না, ল্যাঙ্গুয়েজ তো ছিলই না। ষোড়শ গ্রাম, ভিলেজ ডেফিনেটলি না। মহাজনপদ একটা শক্তিশালী কি করে একটা ভিলেজ হতে পারে, ওইটাও অবশ্যই তাহলে হবে না। ষোড়শ রাজ্য, মানে 16টা রাজ্য, উপরের কোনোটি নেই। কি মনে হয় তোমাদের আনসার? ইয়েস, তোমরা সবাই যেটা ভাবছো সেটাই আনসার ইজ সি নাম্বার অপশন। ঠিক আছে, ষোড়শ রাজ্য মানে 16টা রাজ্য, ষোড়শ মহাজনপদ মানে 16টা রাজ্য বা ষোড়শ রাজ্য। ঠিক আছে, মহাবলীপুরমের তীরবর্তী মন্দিরগুলো কোন বংশের রাজত্বকালে নির্মিত হয়েছিল? 5 ঢোল, পান্ডা, উপরের কোনোটি না। আনসার হচ্ছে প্রথম নাম্বার অপশনটা, দ্যাট মিন্স 5। নেক্সট আমাদের হচ্ছে পল্লবদের রাজধানী কোথায় ছিল? পল্লব বংশ সম্পর্কে আমরা সবাই জানি। তো সেই পল্লব বংশের যে রাজধানী বা ক্যাপিটাল সিটি কোথায় ছিল? মহাবলীপুর, চেন্নাপট্টনম, কাঞ্চিপুরম, উপরের কোনোটিই নয়। আনসার হচ্ছে সি নাম্বার অপশন, কাঞ্চিপুরম। নেক্সট, ষোড়শ মহাজনপদগুলির মধ্যে নিচের কোনটি গোদাবরী নদীর তীরে অবস্থিত? 16টি যে মহাজনপদ বা 16টা রাজ্য যেটা ছিল সেগুলো কিন্তু বিভিন্ন জায়গায় ছিল। তো কোনটা গোদাবরী নদীর তীরে অবস্থিত ছিল? অঙ্গ, অবন্তী, অম্মক, উপরের কোনোটি নেই। আনসার হচ্ছে সি নাম্বার অপশন, অম্মক। অম্মক যে মহাজনপদ ছিল সেটা গোদাবরী নদীর তীরে অবস্থিত ছিল। নেক্সট, সুলতান মাহমুদের ভারত বিজয়ের মূল উদ্দেশ্য কী ছিল? সুলতান মাহমুদ সম্পর্কে আমরা জানি অনেকবারই উনি ভারত আক্রমণ করেছিলেন। তো সেই সুলতান মাহমুদ যিনি ভারতবর্ষ আক্রমণ করেছিলেন সেটার মেন রিজনটা কী ছিল? তিনি কি কোনো রিলিজিয়নের প্রচারের জন্য এসেছিলেন? ধর্মের প্রচার, সাম্রাজ্যের বিস্তার মানে কিংডম প্রোপাগেশন, ধন সম্পদ লুণ্ঠন, উপরের কোনোটি নেই। আমাদের জানা আছে ধন সম্পদ লুট করার উদ্দেশ্যে কিন্তু উনি ভারত আক্রমণ করেছিলেন। তাহলে আমার অপশন আসছে সি নাম্বার ইজ দ্য কারেক্ট অপশন। নেক্সট কোশ্চেন, অধিকাংশ মহাজনপদই শাসিত হতো রাজাদের দ্বারা, জমিদারদের দ্বারা, মুঘল শাসকদের দ্বারা। ষোড়শ মহাজনপদ সম্পর্কে এতক্ষণ যাবৎ আমি যতটুকুই ডিসকাস করেছি সেখান থেকে অবশ্যই বুঝে গেছ আনসারটা কি হবে। কারণ আমি বারবার বলেছিলাম ষোড়শ মহাজনপদ রাজাদের দ্বারা পরিচালিত হতো, শাসিত হতো। তো যেই পদ বা যেই জায়গা রাজাদের দ্বারা পরিচালিত হয় সেটা কোনো সময় গণতান্ত্রিক ব্যবস্থা হতে পারে না সেখানে। তাহলে বোঝাই যাচ্ছে অধিকাংশ মহাজনপদই কার দ্বারা শাসিত হতো? রাজাদের দ্বারা। তো অপশন নাম্বার এ ইজ দ্য রাইট আনসার। নেক্সট দেখি কি চলে আসছে। 1191 খ্রিস্টাব্দে তরাইনে মোহাম্মদ ঘুরির বিরুদ্ধে কোন ভারতীয় রাজা যুদ্ধ করেছিলেন? এখানে 4টা অপশন আছে আমাদের, জন, পৃথ্বীরাজ চৌহান, ধর্মপাল, এদের কেউ নন। আমাদের সঠিক যে উত্তরটা হচ্ছে সেটা হচ্ছে অপশন নাম্বার বি, পৃথ্বীরাজ চৌহান 1191 খ্রিস্টাব্দে তরাইনে মোহাম্মদ ঘুরির বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন। নেক্সট চলো কোশ্চেন দেখছি আমরা। 1857 সালের বিদ্রোহের সময় গভর্নর জেনারেল কে ছিলেন? 1857 সালে আমরা খুব ভালো করে জানি যে সিপাহী বিদ্রোহ হয়েছিল, এবং সেই সিপাহী বিদ্রোহে যে গভর্নর জেনারেল ওই সময় রপ্ত ছিলেন শাসন ব্যবস্থায়, ওনার নাম হচ্ছে লর্ড ক্যানিং। দ্যাট মিন্স 1857 সালের সিপাহী বিদ্রোহের সময় লর্ড ক্যানিং তদানীন্তন সময়ের গভর্নর জেনারেল ছিলেন।
তো চলো নেক্সট কোশ্চেন আমরা দেখে নিচ্ছি। নিচের কোনটি পল্লব স্থাপত্য রীতি নয়? মহেন্দ্র রীতি, মামল্য রীতি, রাজরাজ রীতি, উপরে কোনোটি নয়। ওয়েল, অপশন নাম্বার সি ইজ দ্য রাইট আনসার। রাজরাজ রীতি পল্লব স্থাপত্য রীতির অংশবিশেষ নয়। ঠিক আছে, নেক্সট কোশ্চেন আমরা চলে যাচ্ছি। জৈন প্রথা অনুযায়ী মহাবীরের পূর্বসূরীরা কে ছিলেন? ওয়েল, জৈন ধর্ম সম্পর্কে আমরা একটা টার্ম ওইখানে পাই, কি বলতো? তীর্থঙ্কর। ঠিক আছে, তো জৈন প্রথা অনুযায়ী মহাবীরের পূর্বসূরী যে ছিলেন সেটা হচ্ছে আনসার নাম্বার সি নাম্বার, 23 জন শিক্ষক বা তীর্থঙ্কর উনার আগে ছিলেন। কারণ আমরা মহাবীরকে কিন্তু 24 নম্বর তীর্থঙ্কর বলে জানি। তাহলে কোথাও যদি কোশ্চেন আসে বা প্রশ্ন করা হয় যে জৈন ধর্মের 24তম তীর্থঙ্কর কে ছিলেন, আনসার কি হবে? মহাবীর। এবং সেটাকে ঘুরিয়ে যদি এইভাবে কোশ্চেন করা হয় যে জৈন প্রথা অনুযায়ী মহাবীরের পূর্বসূরীরা কে ছিলেন, বিগত 23 জন যে তীর্থঙ্কর তারা ছিলেন পূর্বসূরী, কারণ মহাবীর হচ্ছে 24তম তীর্থঙ্কর। তাহলে আমরা এখানে দেখলাম যে কনসেপ্টগুলোকে খুব ক্লিয়ারলি আমাদের মাথায় রাখতে হবে, একটু ঘুরিয়ে ফিরিয়েও কিন্তু কোশ্চেন করা হয়। নেক্সট, ইলতুৎমিশের রাজত্বকালে কে ভারতবর্ষ আক্রমণ করেছিলেন? ওয়েল, ইলতুৎমিশের কথা অবশ্যই মনে আছে, দাস বংশের কথা মনে আছে, সুলতানি দিল্লি সুলতানের টাইমে সেটারও কিন্তু আমাদের সৌমিস অ্যাপে খুব সুন্দর একটা ভিডিও আপলোড আমরা করেছি। সেই ভিডিওটাতে আমরা দাস বংশ বা দিল্লি সুলতানের টাইম, ওইখানের যে মানে 5টা বিশাল বড় রাজবংশ রাজত্বকাল কারা কারা ছিলেন সেখানে আমরা ডিটেলস আলোচনা করেছি, এবং সেখানে কিন্তু আমরা ডিসকাস করেছিলাম ইলতুৎমিশ কিন্তু দাস বংশের একজন সুলতান ছিলেন। তো সেই ইলতুৎমিশের রাজত্বকালে কে ভারতবর্ষ আক্রমণ করেছিলেন? ওয়েল, আনসার হচ্ছে অপশন নাম্বার বি, মানে চেঙ্গিস খান। ঠিক আছে, চেঙ্গিস খান ওই সময় ভারতবর্ষ আক্রমণ করেছিলেন যখন দিল্লির মসনদে কে বিরাজমান ছিলেন? ইলতুৎমিশ। নেক্সট আমরা কোশ্চেন দেখছি, বৌদ্ধ ধর্ম অনুযায়ী সংঘ কি? বৌদ্ধ ধর্মে আমরা সংঘ দেখতে পারি, বৌদ্ধ যে সংঘ যেখানে বৌদ্ধ সন্ন্যাসীরা থাকতেন, তো সেই বৌদ্ধ সংঘটা অ্যাকচুয়ালি কি? শিক্ষকদের একটি সংগঠন, ছাত্রদের একটি সংগঠন, বুদ্ধদেবের অনুগামীদের একটি সংগঠন? ওয়েল, একদমই না। তাহলে এই যে আমি বললাম যে বৌদ্ধ সংঘ মানে কারা থাকতো? সংঘর মধ্যে থাকতো যে যারা বৌদ্ধ ধর্মের যে ভিক্ষুরা বা সন্ন্যাসীরা তারা থাকতো। দ্যাট মিনস এই কথাটা অনুযায়ী 3টা অপশনই মিলে না, না এটা শিক্ষকদের সংগঠন, ছাত্রদের সংগঠন, না বুদ্ধদেবের যে ফলোয়ার যে ছিল সাধারণ মানুষ তাদের সঙ্গে। দ্যাট মিনস আমার আনসার কি হবে বলো তো? ডেফিনেটলি ডি নাম্বার, উপরের কোনোটি না। কেন কোনোটি না? কারণ সেখানে যে বৌদ্ধ ধর্মী ভিক্ষুরা বা সন্ন্যাসীরা তারা অবস্থান করত। নেক্সট আমাদের কোশ্চেন চলে এসছে, ভারতীয় জাতীয় কংগ্রেসের কোন পর্ব রাজনৈতিক ভিক্ষাবৃত্তি, ঠিক আছে, পলিটিক্স বেগিং, ঠিক আছে, নীতি অনুসরণ করেছিল? আমরা জানি মডারেটস, নরমপন্থী, চরমপন্থীর কথা আমাদের সবারই খেয়াল আছে। ভারতবর্ষের জাতীয় কংগ্রেস যখন হয়েছিল প্রথম পর্যায়ে, পরবর্তী সময়ে আমরা দেখেছিলাম এই জাতীয় কংগ্রেস কিন্তু 2টা দলে বিভক্ত হয়ে গেছিল, নরমপন্থী এবং চরমপন্থী, যাদের মতাদর্শ, কার্যক্রমের যে পদ্ধতি, সব কিছু নীতি আদর্শ একদমই একটার সাথে একটা মিলতো না, ডিফারেন্ট ছিল। তো সেই জাতীয় কংগ্রেসের যে প্রথম ধাপের যে প্রথম সারির যে কার্যকলাপ সেটাকে আমরা রাজনৈতিক ভিক্ষাবৃত্তি বলে থাকি। কেন রাজনৈতিক ভিক্ষাবৃত্তি? কারণ ওইটা টোটালি ওই সময়ে যে রাজনীতিবিদরা ছিল, জাতীয় কংগ্রেসের যে লিডার ছিল, তারা প্রেয়ার, পিটিশন, রিকোয়েস্ট এগুলোর মাধ্যমেই তাদের অ্যাক্টিভিটিগুলা সচল রেখেছিল। ঠিক আছে, ব্রিটিশ গভর্নমেন্টের উপর তারা আস্থা রাখতো এবং প্রেয়ার, পিটিশন, রিকোয়েস্ট এগুলোর মাধ্যমেই তাদের অ্যাক্টিভিটিগুলা কন্টিনিউ করেছিল। এবং সেই জন্য ইতিহাসের খাতায় এই যে প্রথম দিকের যে কার্যকলাপ বা অ্যাক্টিভিটির যে প্রসেস আমরা পলিটিক্স বেগিং বা রাজনৈতিক ভিক্ষাবৃত্তি ভাবে জানি। তো কোন সালটাকে, ঠিক আছে, সেটা হচ্ছে আমাদের প্রথম পর্ব, মানে 1885 থেকে যে 1905 অবধি যে ফেজটা চলেছিল, একদম বিগিনিং পর্ব, সেটাকেই কিন্তু আমরা রাজনৈতিক ভিক্ষাবৃত্তির টাইম বলে জেনে থাকি। নেক্সট কোশ্চেন,
পলাশী নিম্নলিখিত কোন নদীর তীরে অবস্থিত? গঙ্গা, দামোদর, ভাগীরথী, হুগলি। ওয়েল, আনসার ইজ নাম্বার 4 নাম্বার অপশন, হুগলি। ঠিক আছে, চলো পরবর্তী কোশ্চেনের দিকে চলে যাচ্ছি। চৌরিচৌরা ঘটনায় কতজন পুলিশ জনগণ দ্বারা নিহত হয়েছিল? চৌরিচৌরা ঘটনা আমরা সবাই জানি, যেখানে কিছু সাধারণ মানুষ একটা থানাতে কি করেছিল, তারা আগুন লাগিয়ে দিয়েছিল। তো সেই যে ঘটনায় কতজন পুলিশ অফিসার মারা গিয়েছিল? ওয়েল, অ্যাকর্ডিং টু রেকর্ড 22 জন। ঠিক আছে, টোটাল 22 পুলিশ অফিসার, ঠিক আছে, তারা কি হয়েছিল, নিহত হয়েছিল। তো এখানে আমাদের পার্ট 3 ডিসকাশন শেষ হয়। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং টুডেজ ক্লাস।